হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছিলাম আমরা কিভাবে জার্নাল করব, মানে একটা জার্নালে কিভাবে আমরা ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করব। এরপরে আমরা শিখেছিলাম কিভাবে আমরা সেগুলোকে লেজারে পোস্টিং দিব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে জার্নাল এবং লেজার করলাম, এখন এগুলো কি ভুল নাকি শুদ্ধ হলো, সেই শুদ্ধতা যাচাইকরণের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে একটা লিস্ট অফ অ্যাকাউন্ট এবং তাদের ব্যালেন্সগুলো একটা সময়ে দেয়া থাকবে, যেটা কিনা প্রুফ করে ম্যাথমেটিক্যালি ইকুয়ালিটি অফ দ্য ডেবিটস অ্যান্ড ক্রেডিট আফটার দ্য পোস্টিং। তার মানে হচ্ছে একটা ট্রায়াল ব্যালেন্সে অনেকগুলো অ্যাকাউন্টসের নাম থাকে। সেই অ্যাকাউন্টসগুলো আমরা কোথা থেকে পাই? ওই যে আমরা লেজার করেছিলাম, লেজারে আমরা প্রত্যেকের একটা একটা করে ক্যাশ অ্যাকাউন্টের জন্য একটা লেজার করেছিলাম, ইকুইপমেন্টের জন্য একটা লেজার করেছিলাম। তো তাদের দিন শেষে তো কিছু না কিছু ব্যালেন্স ছিল, তাই না? ক্যাশের একটা ব্যালেন্স ছিল, ইকুইপমেন্টের একটা ব্যালেন্স ছিল। তো সেই ব্যালেন্সগুলোকে আমরা ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে আমার প্রতিষ্ঠানের ডেবিট সমান সমান ক্রেডিট হয়েছে কিনা। এটা ম্যাথমেটিক্যালি আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে করতে পারি। আচ্ছা, তো ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটটা কেমন হয়? ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটটা যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অ্যাকাউন্টসের নাম আছে, পাশাপাশি এখানে ডেবিট তারপর হচ্ছে ক্রেডিট লেখা আছে, এবং এই অ্যাকাউন্টসগুলোকে তাদের ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজাতে হয়। তা আমি কিভাবে বুঝবো যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? আমরা একটা বক্স দেখেছিলাম, একটা কিউব একটা বক্স দেখেছিলাম, যেখানে ছিল অ্যাসেটগুলো নর্মালি কি হয়, ডেবিট হয়, তাই না? আমরা জানি যে অ্যাসেটগুলো নর্মালি ডেবিট হয় আর খরচগুলো নর্মালি ডেবিট হয়, এই দুটো আমরা জানি। এছাড়াও আমরা আরও জানি যে দায়গুলো ক্রেডিট হয় আর আয়গুলো ক্রেডিট হয়, আয় মানে রেভিনিউগুলো ক্রেডিট হয়। তাহলে আপনাকে যখন অনেকগুলো এরকম এন্ট্রি দেয়া থাকবে, মানে ক্যাশ দেয়া থাকবে, ওনার্স ক্যাপিটালের একটা ব্যালেন্স দেয়া থাকবে, ইকুইপমেন্ট দেয়া থাকবে, আপনার কাজ হচ্ছে সেখান থেকে টাকাটা কি ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো এইটা খুঁজে বের করা। তাহলে এই ফরম্যাটটা দেখে আপনারা কি করতে পারবেন, একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারবেন। আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়েছি, যেমন ক্যাশটা কি হয়, ডেবিটে যায়, এই জন্য আমি ডেবিটের ঘরে টাকার অঙ্কটা লিখেছি। ওনার্স ক্যাপিটালটা কি হয়, এটা ক্রেডিটে যায়, যেহেতু ওনার্সের ক্যাপিটালটা আমরা জানি, ওনার্স ইকুইটি হচ্ছে ক্রেডিট, এই জন্য আমরা এটাকে ক্রেডিটে লিখেছি। ইকুইপমেন্ট মানি হচ্ছে আমাদের একটা সম্পদ, এই কারণে আমরা কি করেছি, ইকুইপমেন্টটাকে ডেবিটে লিখেছি। নোটস পেয়েবল আমাদের একটা দায়, আমরা জানি এটা দায়টা ক্রেডিট দিকে যায়, এই জন্য আমরা ক্রেডিট দিকে লিখেছি। সাপ্লাইজ একটা সম্পদ, এটা ডেবিট হয় আমরা জানি। প্রিপেইড ইন্স্যুরেন্স মানি হচ্ছে অগ্রিম দিয়ে দেওয়া, অগ্রিম কোনো খরচ দিলে সেটা আমার জন্য সম্পদ হয়ে থাকে, এই জন্য প্রিপেইড যা কিছু আসবে, প্রিপেইড যদি আমাদের কোনো খরচ হয় সেই খরচগুলোকে আমরা কি করব, ডেবিট করব। এছাড়া আমরা রেন্ট এক্সপেন্স আছে, এখানে রেন্ট এক্সপেন্সের যাদের জায়গায় যদি স্যালারিজ থাকে, স্যালারিজ এক্সপেন্স যদি থাকে, মেনটেনেন্স এক্সপেন্স যদি থাকে, ফ্রেইট আউট থাকে, ফ্রেইট ইন থাকে। ফ্রেইট আউট ফ্রেইট ইন মানে হচ্ছে গিয়ে জাহাজ ভাড়া, এই সবগুলোই খরচ। যাবতীয় যত খরচ আছে, খরচগুলো সবসময় কি হবে, ডেবিট হবে। আর আর্ন সার্ভিস রেভিনিউ, এটা মানে হচ্ছে গিয়ে একটা অনুপার্জিত আয়, যে আয়টা আমি এখনও উপার্জন করি নাই, এই ধরনের একটা আয়, কিন্তু টাকা পেয়ে গিয়েছি, সেই ধরনের আয়টাকে আমরা বলছি আমাদের দায়। এটা আমরা কোথায় দিব, ক্রেডিট দিকে দিব। যখন আমি টাকার অঙ্কগুলো বসানোর পর যোগ যখন করব, তখন দেখব দুইটা পাশ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই হচ্ছে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স করা। তো ট্রায়াল ব্যালেন্সগুলো আমরা এখানে ফিগার বসিয়ে করতে পারবো। আমরা রিভিউ ক্লাসে একটা ট্রায়াল ব্যালেন্স ট্রাই করব, যে কিভাবে আসলে ট্রায়াল ব্যালেন্সটা সত্যি সত্যি মিলে যায় এটা দেখার জন্য। আমরা এই একটু পরে আরেকটা অঙ্কেও দেখতে পারবো একটা ট্রায়াল ব্যালেন্স কেমন করে মিলে যায়। আচ্ছা, এরপরে আমাদের চ্যাপ্টার 5 নিয়ে আমরা একটু কথা বলবো। চ্যাপ্টার 5-এ আছে হচ্ছে কিভাবে এক্সপেন্সগুলোকে এবং রেভিনিউগুলোকে আইডেন্টিফাই করতে হয় বা খুঁজে পেতে হয়। আমরা আসলে এখন সম্পদগুলো চিনি, আমাদের দায়গুলোকেও চিনি, কোনগুলো সম্পদ কোনগুলো দায় আমরা একটু মোটামুটি আইডেন্টিফাই করতে পারি। যেমন ল্যান্ড, তারপর হচ্ছে ফার্নিচার, এগুলো আমাদের সম্পদ। এছাড়া আমাদের দায় কোনগুলো, আমাদের দায়গুলো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, লোন যদি থাকে, কোনো বন্ড যদি থাকে। বন্ড মানে হচ্ছে কি, আমরা অনেক সময় বন্ড সই করি না, বন্ড সই করে বলি না যে আমি দিতে বাধ্য থাকি বই টাকা, তো সেরকম বন্ডও আমাদের জন্য একটা দায়। বা লং টার্ম যদি কোনো লোন নিয়ে থাকি, সেগুলো আমাদের জন্য দায়। আমরা সম্পদ এবং দায় মোটামুটি চিনি। এখন আমাদের কাজ হচ্ছে এক্সপেন্স এবং রেভিনিউগুলো চেনা। আমি এখানে একটা ছোট্ট লিস্ট করে দিয়েছি আপনাদের চেনার সুবিধার্থে।
যে আপনি কোনগুলো এক্সপেন্স আপনি যেন খুব সহজেই বুঝতে পারেন। স্যালারিজ আমাদের জন্য একটা এক্সপেন্স, ইউটিলিটিস আমাদের জন্য এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং আমাদের জন্য এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ফ্রেট আউট ফ্রেট ইন এগুলো আমাদের জন্য এক্সপেন্স, ইন্স্যুরেন্স আমাদের জন্য এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, রেন্টও এক্সপেন্স। এছাড়াও মেনটেনেন্স আছে, মেনটেনেন্স আমাদের জন্য এক্সপেন্স হতে পারে। তারপর হচ্ছে আর কি হতে পারে, ইউটিলিটিস, এটা তো বলেছি ইউটিলিটিস এক্সপেন্স। এন্টারটেনমেন্ট এক্সপেন্স হতে পারে, আমি কোনো জায়গায় কোনো সিনেমা দেখতে গেলাম, এটা একটা আমাদের জন্য একটা খরচ হতে পারে। আবার একটু আমি খেতে গেলাম কোথাও, সেটা আমার জন্য খরচ হতে পারে। তো এই যে আপ্যায়ন খরচ, এই সবগুলো খরচই কি আমাদের জন্য খরচ। তাহলে আমাদের রেভিনিউ খাতগুলো কোনগুলো? আমাদের রেভিনিউ খাতগুলো হচ্ছে সেলস থেকে যে রেভিনিউটা আসবে সেটা আমাদের আয়। সেলস রেভিনিউ মানে রেভিনিউ খাতের সাথে রেভিনিউ লেখা থাকবে, সেলস রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ বা ইন্টারেস্ট রেভিনিউ। আবার এমন যদি হয়, হতে পারে না যে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটা আমি ভাড়া দিয়ে রেন্ট পাচ্ছি, তাহলে তখন কি হয়ে যাবে, রেন্টটা রেভিনিউ হয়ে যাবে। তখন আমরা কি বলবো, রেন্ট রেভিনিউ। আচ্ছা, এই গেল আমাদের এক্সপেন্স এবং রেভিনিউ। এখন আমরা খুব সহজে এই রেভিনিউ কোনগুলো চিনব এবং এক্সপেন্স কোনগুলো জানবো। তাহলে এই যে এক্সপেন্সগুলো আছে সবগুলো কিন্তু ডেবিট। যতগুলো এক্সপেন্সের কথা এখানে বলেছি, খরচগুলো সবগুলো কি ডেবিট। আর এই যে এখানে রেভিনিউ যতগুলো বলেছি এই সবগুলো কি ক্রেডিট। তাহলে এখন যদি আপনাকে ট্রায়াল ব্যালেন্সে খুঁজে বের করতে বলা হয় কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট, পারবেন খুঁজতে? আশা তো করি পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের খরচের আরেকটু ধরন আছে এবং রেভিনিউর আরেকটু প্রকারভেদ আছে, মানে আরেকটু ডিপে যাব। কিছু কিছু খরচ আমাদের হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স মানে কি? অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে আমাদের সরাসরি ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত যে খরচগুলো, মানে হচ্ছে আমরা যে একটা সেলস করব, সেলস রেভিনিউটা আর্ন করতে গিয়ে যেই ধরনের খরচগুলো আমাদের হয়ে থাকে সবগুলোই হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। আর নন অপারেটিং এক্সপেন্স কোনগুলো? যেমন ক্রয় বিক্রয় ছাড়াও তো আমাদের প্রতিষ্ঠানে কিছু কিছু কাজ হয়। যেমন আজকে একটা ভিক্ষুক আসলো, তাকে আমি একটা ভিক্ষা দিলাম, এটা একটা খরচ। তো এটা কি আমার প্রতিদিন হয়? এই ধরনের ইরেগুলার খরচগুলো, যেগুলো প্রতিদিন হয় না বা যেগুলো আমাদের ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত না, সেই ধরনের খরচগুলোকে আমরা কি বলছি, নন অপারেটিং এক্সপেন্স। যেমন নন অপারেটিং এক্সপেন্স কনসিস্ট অফ ভ্যারিয়াস expense that is totally unrelated to the company's main line of the operation। মানে হচ্ছে আমাদের মেইন লাইনটা কোনটা? আমাদের মেইন লাইনটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা বা প্রোডাক্ট কেনা। এই মেইন লাইনটা ছাড়া অন্যান্য যে আনরিলেটেড যেই এক্সপেন্সগুলো আছে সেগুলোকে আমরা বলছি নন অপারেটিং এক্সপেন্স। তাহলে নন অপারেটিং গেইন হতে পারে না। যেমন ধরেন আজকে আমার কিছু নিউজ পেপার জমা হয়েছে পুরাতন, ওগুলোকে আমি বিক্রি করে দিলাম। আমার বাসায় অনেকগুলো শ্যাম্পুর বোতল জমা হয়েছে, লোশনের বোতল জমা হয়েছে, আমি সেগুলোকে বিক্রি করে দিলাম, বিক্রি করে কিছু টাকা পেলাম। তো এই যে আমি একটা বিক্রি করে টাকা পেলাম বা লাভ আমার হলো, এটা কি আমার ডেলি ডেলি হয়? এটা কি আমার একটা বলতে পারি যে আমি এরকম ইনকামটা প্রতি মাসেই আমার হয়? এই ধরনের ইনকাম হচ্ছে গিয়ে নন অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে ইনকাম আসে সেটা, যেগুলো আমাদের রেগুলার না বা আনরিলেটেড আমাদের কোম্পানিজ মেইন লাইন অফ অপারেশন থেকে। আচ্ছা, একটু এক্সাম্পল দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব রেভিনিউ এবং এক্সপেন্সগুলোর, যেগুলো আদার্স রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। এগুলো বলছি কেন? কারণ আমরা একটু পর একটা স্টেটমেন্ট করব, ইনকাম স্টেটমেন্ট। সেখানে আমাদের এভাবে করে মাল্টিপল স্টেপে যেতে হবে, প্রত্যেকটা স্টেপ আইডেন্টিফাই করতে হবে। এই কারণে আমাদের রেভিনিউজ এবং আদার্স রেভিনিউসগুলোকে আলাদা করা জানতে হবে। কোনগুলো তাহলে আদার্স রেভিনিউ? প্রথমটাই বলা আছে ইন্টারেস্ট রেভিনিউ। মানে হচ্ছে আমি যদি কোনো মার্কেটেবল সিকিউরিটিস কিনে থাকি, আমি যদি কোনো সঞ্চয়পত্র ক্রয় করে থাকি, গভর্নমেন্ট থেকে আমি একটা সঞ্চয়পত্র কিনলাম, সেখান থেকে প্রতি মাসে মাসে আমি সুদ পাচ্ছি, এটা কিন্তু আমার কোম্পানির মেইন লাইনের সাথে কোনো যুক্ত নাই, ক্রয় বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আমার একটা আদার্স রেভিনিউ, অন্য একটা আয়। আমি এমন হতে পারে যে আমি আমার দোকানের একটা পাশ একটু ভাড়া দিলাম, ভাড়া দিয়ে সেখান থেকে একটা রেভিনিউ পাই। তো এইটা কিন্তু আমার মেইন লাইন অফ অপারেশনের সাথে সংযুক্ত না। এই রেভিনিউটা হচ্ছে আমার আদার্স রেভিনিউ, আদার্স সোর্স ইনকাম। আমাদের অনেক ইনকাম সোর্স থাকে না? আমরা এক জায়গায় চাকরি করি, দেখা যায় অনেকে আবার আলাদা করে পাশে টিউশন করাই বা কোনো, তা এরকম একটা আদার্স সোর্সগুলো হচ্ছে গিয়ে এই ডিভিডেন্ড রেভিনিউ। ডিভিডেন্ড মানে হচ্ছে আমরা যখন কোনো কমন স্টক বা শেয়ারে যখন কোনো আমরা ইনভেস্ট করি, তখন সেখান থেকে আমরা একটা লভ্যাংশ পাই অন্য একটা প্রতিষ্ঠানের। তো
তো সেই ডিভিডেন্ড রেভিনিউটা আমার জন্য একটা আদার্স রেভিনিউ। আবার এমনও হতে পারে আমি কোনো প্রপার্টি সেল করলাম, আমার কোনো একটা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা আমি বিক্রি করে দিলাম, সম্পদ ছিল, একটা সম্পদ বিক্রি করে দিলাম। তো সেই সম্পদটা বিক্রি করেও কিন্তু আমি কি পেতে পারি, আমার লাভ হতে পারে। সেটাও কি হবে, আমার এই লাভটাকে আমার প্রতিদিন হয়। আমার বসুন্ধরা একটা জায়গা আছে, আমি সেই জায়গাটা বিক্রি করলাম, বিক্রি করে কিছু টাকা পেলাম, বিক্রি করে টাকা পেয়ে আমি কি করলাম, আমি বললাম যে এটা আমার আয়। এই আয়টা তোমার প্রতি মাসে মাসে হবে না, এটা আমার মাঝে সাঝে একটা দিন, বছর একদিন হয়েছে। তো কেন আমাদের এই আদার্স রেভিনিউগুলোকে আলাদা করা দরকার? এক্সাম্পলটা আমি ক্লাসে বলেছিলাম যে ধরেন আপনি আজকে বসুন্ধরা আপনার জায়গাটা বিক্রি করে 20 কোটি টাকা পেয়েছেন। আপনি কি করলেন, প্রতিষ্ঠানের আয় হিসেবে এই 20 কোটি টাকা দেখিয়ে দিলেন। তখন বাইরের একজন মানুষ এসে যখন আপনার প্রতিষ্ঠানের আয় সম্পর্কে জানতে চাইলো, তখন আপনি বললেন এই ধরেন আমার আয় প্রায় 20 কোটি 2 লাখ টাকার মতো, এরকম একটা আয় আমার আছে। তো মানুষটার কি ধারণা হবে? মানুষটার ধারণা হবে যে আপনার প্রতিষ্ঠানে প্রতি মাসেই 20 কোটি টাকার মতো আয় হয়। এটা কি আসলেই সত্যি আপনার প্রতি মাসে কীরকম 20 কোটি টাকার মতো আয় হয়? এটা তো আপনার একটা আদার্স রেভিনিউ ছিল, যেটা আপনি এই মাসেই মাত্র পেয়েছেন। পরবর্তী মাসে তো আপনার এরকম 20 কোটি টাকা আয় হবে না, এর পরের মাসেও হবে না। তো মানুষটা কি করলো, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভুল ধারণা পেল। এই জন্য আমরা যখন ইনকাম স্টেটমেন্টটা প্রিপেয়ার করি, আমাদেরকে আলাদা করে এই জিনিসগুলোকে দেখাতে হবে, কোনগুলো আমার রেগুলার আয়, কোনগুলো আমার আদার্স রেভিনিউ বা আদার্স আয়। এখন চলেন তাহলে এক্সপেন্সগুলোকে দেখি। এখানে কিছু আদার্স এক্সপেন্স আছে, কোনগুলো? যেমন ইন্টারেস্ট এক্সপেন্স। আমি হয়তো বা কোনো লোন নিয়েছি, সেখানে আমার হয়তো বা মাসে মাসে একটা লোনের জন্য একটা সুদ দিতে হয়, এরকম হতে পারে। আবার হয়তো বা আমার হঠাৎ করে আজকে অ্যাক্সিডেন্ট হলো, একটা খরচ হয়ে গেল। হঠাৎ করে হয়তো বা আমার আগুন লেগে গেল প্রতিষ্ঠানে, তো সেখানে কি হলো, একটা অ্যাক্সিডেন্টের কারণে একটা লস হলো। এই আগুন তো প্রতি মাসে মাসে লাগবে না, প্রতিদিনই এইগুলো তো হবে না। তো এই জন্য আমাদেরকে এই ধরনের আনইউজুয়াল যেই অস্বাভাবিক যে লসগুলো, সেগুলোকে কি করতে হবে, আলাদা করে দেখাতে হবে। হতে পারে না এমপ্লয়িরা হঠাৎ করে স্ট্রাইক করে বসলো, হরতাল ডেকে বসলো, তো সেখান থেকে আমাদের ডেইলি একটা লস হলো। তো এরকম লস তো সবসময় হয় না, সেগুলোকে আমাদের কি করতে হয়, আলাদা করে দেখাতে হয়। আচ্ছা, এখন চলেন দেখি একটা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করি। আমরা এটা ক্লাসে করেছি। তো এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বলেছে দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অফ দ্য ফালকাট্টো কোম্পানি ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2017। তার মানে হচ্ছে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এই যে দেখেন ট্রায়াল ব্যালেন্স কেমন হয়। ট্রায়াল ব্যালেন্সে এক পাশে ডেবিট থাকে, অন্য পাশে কি থাকে, ক্রেডিট থাকে। ডেবিট পাশে কোনগুলো আছে দেখেন, ডেবিট পাশে ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, এই সবগুলো কি সম্পদ। আর ওনার্সের ড্রয়িং, এটা তো জানি আমরা উত্তোলন করলেও ডেবিট হয়, এই জন্য ডেবিট পাশে লিখেছি। আর সেলস থেকে রিটার্ন এসেছে, সেলস যেহেতু ক্রেডিট, আর সেলস থেকে রিটার্ন আসলে তার উল্টা হবে স্বাভাবিক, তাই না? আর সেলস ডিসকাউন্টটা কেন ডেবিট? কারণ সেল যেহেতু ক্রেডিট, এর থেকে যদি ডিসকাউন্ট দেই বা এর থেকে যদি বাদ দেই, তাহলে সেটা হচ্ছে গিয়ে ডেবিট হয়। এই জন্য সেলস ডিসকাউন্টটাকেও ডেবিট করেছি। আর কি আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, খরচ আর কি, এটা আমাদের ফ্রেট আউট, এটাও আমাদের একটা জাহাজ ভাড়া খরচ। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচ। স্যালারিজ এক্সপেন্স, এটা আমাদের বেতনাদি খরচ। বিদ্যুতের খরচ আছে, রেন্টের এক্সপেন্স আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, ইন্টারেস্ট এক্সপেন্স। এই সবগুলো আমাদের খরচগুলো ডেবিট পাশে যায়, তাই আমি ডেবিট পাশে লিখেছি। এই হচ্ছে আমার ডেবিট পাশ গেল। এখন চলেন ক্রেডিট পাশে তাহলে কি আছে দেখি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ দ্য ইকুইপমেন্ট আছে। এটা মানে হচ্ছে আমার একটা দায়। আমরা বলেছিলাম যে আমরা ডেপ্রিসিয়েশনের টাকাটা এটার জন্য একটা ফান্ড ক্রিয়েট করে রাখি, মাইনাস একটা ফান্ড ক্রিয়েট করে রাখি, যেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটাকে আমরা পরবর্তীতে আমাদের সম্পদ থেকে বাদ দিয়ে দিই। সম্পদ যদি ডেবিট হয়, তাহলে তার থেকে যা বাদ যায় স্বাভাবিকভাবেই সেটা কি হওয়া উচিত, ক্রেডিট হওয়া উচিত, তাই না? আচ্ছা, এরপরে আছে নোটস পেয়েবল, এটাও হচ্ছে একটা দায়, এই জন্য এটা ক্রেডিটের দিকে আছে। অ্যাকাউন্টস পেয়েবল, সব পেয়েবলগুলো না ক্রেডিট, পেয়েবল মানে হচ্ছে দিতে হবে, মানে আমার দায়, এগুলো হচ্ছে ক্রেডিট। আর ওনার্সের ক্যাপিটাল আমরা সবাই জানি, ওনার্সের মূলধনটা ক্রেডিট দিকে হয়। আমরা যে সেই সূত্র পড়েছিলাম, এ সমান এল প্লাস ওই, মানে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেট যদি একটা পাশ হয়, যেই পাশটা ডেবিট, তার অপর পাশটা স্বাভাবিকভাবে কি হবে, ক্রেডিট হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউটা আমরা জানি আয়টা ক্রেডিট হয়, আয় এই জন্য ক্রেডিট। আচ্ছা, আজকে
ক্লাসে একজন প্রশ্ন করেছিল, ম্যাম আয় কেন ক্রেডিট হয়, আয় থেকে টাকা পাই, আয় কেন ক্রেডিট হয়? আচ্ছা, আয় থেকে যে টাকাটা পাচ্ছি মানে ক্যাশ, জাবেদার সময় আমরা হচ্ছে ক্যাশটাকে ডেবিট করি, মানে ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশ যেহেতু সম্পদ, ক্যাশটাকে ডেবিট করি। কোন খাত থেকে পেলাম? সেলস রেভিনিউ থেকে পেলাম। এই জন্য সেলসের রেভিনিউ খাতটাকে আমরা কি করছি? ক্রেডিট করছি। আচ্ছা, এরপরে আছে ইন্টারেস্ট রেভিনিউ। আমরা বলেছি সব রেভিনিউগুলো ক্রেডিট, রেভিনিউগুলোকে ক্রিয়েট করেছি। তার মানে দেখেন এই যে এখানে দুটো সমান হয়েছে, দুইটা পাশ সমান হলে বুঝতে হবে যে এখানে ঠিক আছে। আচ্ছা, সমান হওয়ার পরেও ট্রায়াল ব্যালেন্সে কিছু ভুল থাকতে পারে, কিছু লিমিটেশন থাকতে পারে। কারণ ট্রায়াল ব্যালেন্স আমরা বলেছিলাম ট্রায়াল ব্যালেন্সের কিছু লিমিটেশন আছে, বাদ পড়ার ভুল হতে পারে, আবার এরর হতে পারে। বাদ পড়ার ভুল কেমন? ধরেন এখানে ক্যাশ আছে 14,500, এখানেও ধরেন একটা এন্ট্রি ছিল 14,500, আমি কি করলাম? দুইটাই ভুলে লিখলাম না। তো এই ধরনের ভুলের পরেও কিন্তু কি হয়ে যাবে? দুই পাশ মিলে যাবে, কিন্তু তারপরে কি থাকবে? ভুল থেকে যাবে। তার মানে হচ্ছে দুই পাশ মিলা মানেই কিন্তু সবসময় ট্রায়াল ব্যালেন্স যে শুদ্ধ এইটা না। তার মানে এই জন্য আপনাদেরকে থিওরি পড়তে হবে একটু, ট্রায়াল ব্যালেন্সের এরর্সগুলো কী কী হতে পারে, ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশনগুলো কী কী হতে পারে। আরও একটা লিমিটেশন হতে পারে পরিপূরক ভুল হতে পারে। যেমন এখানে ক্যাশ আছে 14,500, আমি ভুলে কি করলাম? লিখলাম 14,000। আবার এখানে 2,500 আছে ইন্টারেস্ট রেভিনিউ, আমি কি করলাম? ভুলে লিখলাম 2,000। তো দুই জায়গায় কিন্তু কি হয়েছে? 500 করে আমি ভুল করেছি। তার মানে এটা কি পরিপূরক একটা ভুল হলো। আবার এমন হতে পারে না, ক্যাশ এখানে 14,500 আছে, আমি কি করলাম? ভুলে ক্যাশটাকে ক্রেডিট দিকে লিখলাম 14,500। আবার ধরেন এখানে ইন্টারেস্ট রেভিনিউ ছিল 14,500, আমি এটাকে ভুলে ডেবিট দিকে লিখলাম। তার মানে অদল বদল হয়ে গেল। এই যে দুই পাশে অদল বদল হওয়ার পরেও কি হবে? মিলে যাবে, কিন্তু ভেতরে কাঠামোগত ভুল রয়ে যাবে, মানে ভেতরে একটা প্রিন্সিপালগত নীতিগত ভুল একটা রয়ে যাবে, যেটা কিনা আমাদেরকে আসলে ম্যানুয়ালি এগুলো চেক করে ঠিক করতে হবে। তার মানে ট্রায়াল ব্যালেন্স যে সবসময় শুদ্ধি যাচাই তা কিন্তু না, আপাত দৃষ্টিতে এটা আসলে শুদ্ধতা যাচাই করতে পারে, কিন্তু ওর নিজেরও কিছু কি আছে? সীমাবদ্ধতা আছে। আচ্ছা, চলেন তাহলে এটা থেকে একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করি। এখানে দেখেন আমি প্রথম দিন দেখিয়েছিলাম যে আমরা একটা সেলস রেভিনিউ দিয়ে শুরু করেছি অঙ্কটা। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে আমাদের তিনটা ঘর করতে হবে, একটা হচ্ছে পার্টিকুলার্স, আরেকটা হচ্ছে এরকম রাফ টাকা, তারপরটা হচ্ছে আরও একটা টাকা। তো সেলস রেভিনিউর জন্য আমরা প্রথমেই শুরু করলাম সেলস রেভিনিউ দিয়ে। এখান থেকে আমরা বাদ দিব সেলস রিটার্ন আর সেলস ডিসকাউন্টটা। এরপরে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের নেট সেল। তার মানে হচ্ছে সেলস থেকে আমাদের যে রিটার্নগুলো আসে সেগুলো আমাকে সেলটাকে কমিয়ে দেয়, বা সেলসের যে ডিসকাউন্টগুলো আমরা দিয়েছি সেগুলো বাদ দেওয়ার পর আমরা নিট বিক্রয়টা পাবো। নেট সেল কি মানে হচ্ছে নিট বিক্রয়। তো নিট বিক্রয়টা পেলাম, ভালো কথা। এখন আমরা প্রফিট কেমন করে জানবো? প্রফিট জানার জন্য আমাদের এরপরে কি বাদ দিতে হবে? এই যে বিক্রয় যা কিছু করেছি এর পেছনে আমাদের প্রোডাক্টটা তৈরি করতে কত খরচ হয়েছে, কস্ট অফ গুডস সোল্ড, মানে এই যে লেবার কতটুকু লেগেছে, ম্যাটেরিয়াল কত দামে কিনেছিলাম, ওভারহেড কী কী ছিল, এইগুলো বাদ দেওয়ার পরে আমরা পাবো হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট মানে হচ্ছে একটা রাফ প্রফিট, যেটা পুরোপুরি এখনও প্রফিট বলা যায় না। এছাড়া আমাদের কিছু অন্যান্য আরও অনেক খরচ আছে, সেগুলো বাদ দেওয়ার পরে আমি আসলে নিট প্রফিটটা কোনটা সেটা ধরতে পারবো। তাহলে গ্রস প্রফিট কত পেলাম? 1,61,700 টাকা আমাদের এই প্রতিষ্ঠানের গ্রস প্রফিট। আমি একটু দুই ভাগে দেখিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমার এক পৃষ্ঠা জায়গা হচ্ছিল না। পরের পেজে চলে যাই। এখানে দেখেন যে একটা গ্রস প্রফিট পর্যন্ত বের করার পর আমরা কি বাদ দিয়েছি? এখানে বাদ দিয়েছি লেস হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স মানে কি আছে এখানে? অপারেটিং এক্সপেন্স মানে আগেই বলেছি যে এক্সপেন্সগুলো আমার প্রতিষ্ঠানের মূল ধারার সাথে সম্পর্কযুক্ত, মানে ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত যে খরচগুলো, সেগুলোকে আমরা বলছি অপারেটিং এক্সপেন্স। তাহলে কি আছে এখানে? স্যালারিজ, রেন্ট, ইউটিলিটি, অ্যাডভার্টাইজমেন্ট, ডেপ্রিসিয়েশন, ফ্রেট আউট, ইন্স্যুরেন্স, এই সবগুলো বাদ দেওয়ার পরে বাইরের ঘরে নিয়েছি। যে ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে মাইনাস ফিগার, এই সবগুলোকে একসাথে যোগ করে নিয়ে এখানে বাইরে একবারে বাদ দিয়েছি। এই ঘরটা কেন রেখেছি? এই ঘরটা রেখেছি হচ্ছে মানে ক্লিয়ারলি বোঝানোর জন্য। ভেতরের ঘরে আমরা হচ্ছে সব যোগ বিয়োগগুলো করি, তারপরে বাইরের ঘরে নিয়ে আসি। এই সবগুলো যোগ করার পরে এসেছে 1,31,100 টাকা। এটা বাদ দেওয়ার পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে 30,600। দেখা যাচ্ছে না আসলে নিচে
যেটা গত পেজে যেটা দেখাচ্ছিলাম, যেটা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের অপারেটিং ইনকাম ছিল। এরপর আমরা সেখান থেকে বাদ দিয়েছি আমাদের যে আদার্স যে রেভিনিউগুলো, আদার্স যে খরচগুলো ছিল সেগুলো বাদ দিয়েছি। সেগুলো আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনারা যখন লেকচার শিটটা প্রিপেয়ার করবেন তখন দেখতে পারবেন। আসলে আমি লেকচার শিটটার থেকে তো একটু নিচে নামতে হতো, এই কারণে কথাগুলো জাস্ট লেকচার শিটের সাথে মিলিয়ে নেবেন। তো সেখান থেকে আমরা বাদ দিয়েছি আমাদের আদার্স রেভিনিউ এবং আদার্স ইনকাম যেগুলো, সেগুলো আমরা যোগ করে তারপর হচ্ছে এক্সপেন্সগুলোকে বাদ দিয়েছি। তারপরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে নেট ইনকাম। তো প্রতিষ্ঠানের নেট ইনকাম পাওয়া হয়ে গিয়েছে আমাদের। এরপরে আমাদের কাছে যা জানতে চেয়েছে সেটা হচ্ছে একটা গ্রস প্রফিট রেট জানতে চেয়েছে। মানে হচ্ছে আমাদের গ্রস প্রফিটটাকে আমরা নেট সেল দিয়ে ভাগ দিলে যা পাবো সেটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট রেট। তাহলে গ্রস প্রফিট কত ছিল আমাদের? 1,61,700 টাকা ছিল আমাদের গ্রস প্রফিট। ভাগ করেছি নেট সেল দিয়ে, পেয়েছি 30%। তার মানে আমাদের প্রফিট, আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে তার বিক্রয়ের 30% লাভ করে। 100 টাকা বিক্রয় হলে 30% লাভ করে, ঠিক আছে? তাহলে হচ্ছে তাদের ধরেন ক্রয় মূল্য তাদের হচ্ছে 70 টাকা, এরকম 30% লাভ করে তার বিক্রয়ের। তো এখন আমি এটা তো গ্রস প্রফিট রেটটা পেলাম, তাহলে নেট প্রফিট রেটটা কীরকম হবে? নেট প্রফিটকে আমি কি করব, নেট প্রফিটকে নেট সেল দিয়ে ভাগ করলে যা কিছু পাবো সেটা হচ্ছে নেট প্রফিট, মাত্র 5.6%, মানে হচ্ছে 5.61%। এটা দেখেন কতটা ফ্লাকচুয়েট করছে, কতটা ডিফারেন্স। গ্রস প্রফিট রেট যেখানে প্রায় 30% আর এখানে হচ্ছে মাত্র 5.61%। তো এই যে নেট ইনকামটা এত কম কেন, আমাদের পার্সেন্টেজটা এত কম কেন? আমরা যদি ঠিক আগের পেজটাতে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে আসলে আমাদের অপারেটিং এক্সপেন্সগুলো অনেক বেশি ছিল। আমাদের অপারেটিং এক্সপেন্সটাকে কমিয়ে আনতে হতো, বা আমাদের কস্ট অফ গুডস সোল্ডটাকে একটু বেশি ছিল, সেটা আমাদেরকে একটু মিনিমাইজ করতে হতো। যখন আপনাকে এই ধরনের মন্তব্য করতে বলবে, যখন বলবে যে তাহলে একটু মন্তব্য করো, এই প্রতিষ্ঠানটাকে তুমি কীভাবে হেল্প করতে পারো, তখন আপনারা সেটাকে অ্যানালাইজ করবেন যে কোথায় প্রবলেমটা, কোথায় কেন এই যে ফ্ল্যাকচুয়েটটা করছে। আপনারা এইভাবে বলতে পারেন যে হয়তো বা এখানে কস্ট অফ গুডস সোল্ডটা কমাতে হবে, খরচটা কমাতে হবে, বা অপারেটিং এক্সপেন্সগুলোকে কমাতে হবে, অথবা আমাদের যে আদার্স এক্সপেন্সগুলো আছে সেগুলো হয়তো আমাদের অন্য একটা সোর্স খুঁজে নিতে হবে। এভাবে আপনারা গ্রস প্রফিট রেটের জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য তাদের নেট ইনকাম রেট এবং গ্রস প্রফিট রেট দেখে মন্তব্য করতে পারেন। এরপর আপনাদের একটা ইন ক্লাস পার্টিসিপেশন দিয়েছিলাম, আপনারা সবাই করেছিলেন, সেটা আমি দেখে দিয়েছি। সেখানে ঠিক ছিল, আপনারা কারেক্টলি প্রফিট রেটটা ইউজ করতে, ক্যালকুলেট করতে পেরেছেন। এই পর্যন্তই ছিল আপনাদের লেকচার 7। আই হোপ ইট উড বি হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ ফর লিসেনিং।